ইউএসএস প্লেন ভিউ ইউএস নেভির এমন একটি জাহাজ ছিল যেটা লঞ্চ হওয়ার আগেই সোভিয়েত ইউনিয়নকে চিন্তায় ফেলে দিয়েছিল। যেখানে সাধারণ যুদ্ধজাহাজকে সমুদ্রে বড় বড় ঢেউ ও ঝড়ের সম্মুখীন হতে হয়, সেখানে এই জাহাজ ঢেউকে পাশ কাটিয়ে জল থেকে কিছুটা উপরে উঠে চলতো। তাহলে প্রশ্ন হলো যে এটি যদি এতটাই অ্যাডভান্স জাহাজ ছিল, তাহলে এমন কি হয়েছিল যে ইউএস নেভি জাহাজটিকে বন্ধ করে দেয়। সাল 1960, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার চলছিল, তখন উভয় দেশই তাদের শক্তি প্রদর্শন করছিল। প্রত্যেকেই যে কোনো উপায়ে বিশ্বের সামনে নিজেকে আরও শক্তিশালী দেখানোর চেষ্টা করছিল। এর জন্য তাদের এমন কিছু আবিষ্কার করার দরকার ছিল এবং এমন প্রযুক্তি অবলম্বন করা উচিত ছিল যা পৃথিবী আগে কখনো দেখেনি। ইউএস নেভি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ক্ষমতা দেখিয়েছিল, সেই ক্ষমতা সোভিয়েত ইউনিয়নের কিছু অ্যাডভান্স টেকনোলজির কারণে কমতে দেখা যাচ্ছিল। সোভিয়েত ইউনিয়ন এমন উন্নত স্তরের পারমাণবিক সাবমেরিন তৈরি করতে শুরু করেছিল যে ইউএস নেভি চাইলেও তাদের কিছু করতে পারত না। এই সাবমেরিন জলের মধ্যে 75 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলতে পারত, যেখানে ইউএস নেভির জাহাজগুলো এর থেকে অনেক ধীরে চলত। শুধু এর গতিই নয়, তার সাথে 350 মিটার গভীরতায় গিয়ে নিজেকে ইউএস নেভির রেডার থেকে আড়াল করার ক্ষমতাও ছিল। আমেরিকা বুঝতে পেরেছিল যে সোভিয়েত সাবমেরিন ইউএস নেভির জাহাজকে সহজে ফলো করে তার উপরে আক্রমণ করতে পারে। তাছাড়াও তাদের যুদ্ধজাহাজের রেডারে সাবমেরিন ডিটেক্ট হয়ে যায়, তাও তারা সাবমেরিনের কিছু করতে পারবে না। দ্রুত গতিতে চলার কারণে তাদের শুধু ধরা কঠিন ছিল না, তার সাথে সেই সময়ে ইউএস নেভির টর্পেডো মিসাইলও, যেটা জলের মধ্যে চলে, সেই মিসাইলের গতিও এই সাবমেরিনের থেকে কম ছিল। সোভিয়েত সাবমেরিন ইউএস নেভির জন্য একটি চিন্তার বিষয় হয়ে পড়ছিল। এর সাথে মোকাবিলা করার একমাত্র সমাধান ছিল যে এর থেকে দ্রুত গতিতে চলতে পারে এমন জাহাজ তৈরি করা। ইউএস নেভির অফিসাররা যে জিনিসটির খোঁজ করছিল, সেটা একজন ইতালিয়ান ইঞ্জিনিয়ার 1906 সালে তৈরি করে ফেলেছিল। তিনি এমন একটি বোট তৈরি করেছিল যেটা আন্ডার ওয়াটার উইংসের মাধ্যমে অনেক দ্রুত গতিতে চলতে পারত। এই আন্ডার ওয়াটার উইংসগুলো বোটের নিচে লাগানো থাকতো। যখন বোটের গতি বাড়ত, তখন জলের চাপ এই উইংসগুলোকে উপরের দিকে উঠিয়ে দিত। এরপর বোটের বডি জল থেকে উপরের দিকে উঠতে থাকতো এবং শুধু উইংসগুলোই জলের সংস্পর্শে থাকতো। এর ফলে জলের সাথে বোটের ঘর্ষণ কমে যেত এবং বোটগুলো জোরে চলতে পারত। এই ডিজাইনটির নাম হাইড্রোফয়েল দেওয়া হয়েছিল। 1906 সালে হাইড্রোফয়েল আবিষ্কার হওয়ার পর থেকে আস্তে আস্তে এর প্রযুক্তিও উন্নত হতে থাকে। 1950 সাল থেকে এই টেকনোলজি ইয়ট ও বোটে ব্যবহার হতে থাকে। হাইড্রোফয়েলের এই ডিজাইন ইউএস নেভির অনেকই পছন্দ হয়, কিন্তু এর একটা সমস্যা ছিল। সমস্যা এটা ছিল যে এই বোট শুধু বড় জলাধার বা নদীতেই চলতে পারত, যেখানে জল শান্ত হয়। কিন্তু সমুদ্র, যেখানে ইউএস নেভির এর প্রয়োজন ছিল, সেখানের ঢেউ অনেক বিশাল হয়। সমুদ্রে এই বোটের জোরে চলা সম্ভব ছিল না। সেই কারণে ইউএস নেভি এই হাইড্রোফয়েলের ডিজাইনে কিছুটা পরিবর্তন করে। আন্ডার ওয়াটার উইংসগুলোকে সোজা করে তার পজিশনকে কিছুটা পরিবর্তন করা হয়, যার ফলে বোটের বডি ও উইংসের সাথে ঢেউয়ের কম সংঘর্ষ হয় এবং বোটটি মসৃণ ও দ্রুত চলতে পারে। ইউএস নেভি এবার এটা বুঝতে পেরেছিল যে সোভিয়েত সাবমেরিনের মুখোমুখি হওয়ার জন্য এই ডিজাইনই উপযুক্ত ছিল। এই অবস্থায় এই হাইড্রোফয়েল জাহাজগুলো সোভিয়েত সাবমেরিনের পিছুও করতে পারবে। 1970 সালে ইউএস নেভি এই হাইড্রোফয়েলের 4টি প্রোটোটাইপ তৈরি করেছিল, যার মধ্যে সবচেয়ে বড় 320 টন ওজনের ইউএসএস প্লেন ভিউ সামিল ছিল। এটা সেই সময়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে দ্রুত হাইড্রোফয়েল জাহাজ ছিল। এর সাধারণ গতিই ছিল যুদ্ধজাহাজের গতির সমান, কিন্তু যখন এর গতি বাড়ানোর দরকার হতো, তখন এই হাইড্রোফয়েলকে হাইড্রোলিক জ্যাকের সাহায্যে নিচে করে দেওয়া হতো। এটাতে 14,000 হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো
ছিল, যেটা F4 ফ্যান্টম ফাইটার জেটের ইঞ্জিন ছিল। ইউএসএস প্লেন ভিউ এই হাইড্রোফয়েলের সাহায্যে 91 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলতে পারত, যেটা সোভিয়েত সাবমেরিনের গতির থেকে 16 কিলোমিটার বেশি ছিল। তাছাড়া এই ইউএসএস প্লেন ভিউতে আলাদা করে জেট ইঞ্জিন লাগানোরও অপশন ছিল, যার ফলে এটা 170 কিলোমিটার/ঘন্টা গতিবেগও ছুঁতে পারত। এই সব কিছু ছাড়াও প্লেন ভিউতে অটোমেটিক কন্ট্রোল সিস্টেমও লাগানো ছিল, যেগুলো হাইড্রোফয়েলকে 10 ফুট উঁচু ঢেউতেও কন্ট্রোল করতে পারত। ইউএস নেভি প্রচুর টাকা খরচা করে এই 4টি হাইড্রোফয়েল জাহাজকে তৈরি করে, কিন্তু এটি তৈরি করতে প্রয়োজনের থেকেও অনেক বেশি সময় লেগে যায়, প্রায় 14 বছর। যখন 1974 সালে এটা তৈরি কমপ্লিট হয়ে যায়, তখন এমন আরও টেকনোলজি তৈরি হয়ে গিয়েছিল যার সাহায্যে সাবমেরিনকে ট্র্যাক করে হেলিকপ্টারের সাহায্যে অ্যাটাক করা যেত। এই হাইড্রোফয়েলকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেটা এখন অন্যভাবেও করা যাচ্ছিল। এখন এই হাইড্রোফয়েলের কাজ ফাস্ট প্যাট্রোলিং করা ছাড়া আর কিছু ছিল না। তাছাড়া এই হাইড্রোফয়েলের সুবিধার থেকে অসুবিধাগুলি বেশি ছিল। প্রথমত, এর ক্ষমতা অন্যান্য যুদ্ধজাহাজের থেকেও অনেক কম ছিল এবং এটি বেশি ওজনও বহন করতে পারত না, যার মানে এটি বেশি ভারী অস্ত্র বহন করতে পারবে না। বেশি ফিউল খরচের কারণে এটি সাধারণ জাহাজের মতো সাশ্রয়ী ছিল না। আসল বিষয় হলো ইউএস নেভির এই প্রজেক্টটি কিছুটা হলেও সফল হয়েছিল, কিন্তু কিছু মানুষ এর বিপক্ষেও ছিল। পৃথিবীর সামনে নিজেকে শক্তিশালী ও অ্যাডভান্স দেখাতে গিয়ে এই হাইড্রোফয়েলগুলো বিতর্কে জড়িয়ে যায়। কেউই চাইছিল না যে নেভির বেশিরভাগ টাকা এমন উদ্দেশ্যে ব্যয় হোক যেটা খুবই কম খরচেও সম্পূর্ণ করা যাবে। কিন্তু কোল্ড ওয়ারে ইউএস নেভির কিছু না কিছু করে দেখানোর কথা ছিল। সেই কারণে 6টি হাইড্রোফয়েল জাহাজকে উপকূলীয় প্যাট্রোলিংয়ের জন্য তৈরি করা হয়েছিল, যেগুলোকে পেগাসাস ক্লাস হাইড্রোফয়েল নাম দেওয়া হয়েছিল। 10 বছর পর্যন্ত এই জাহাজগুলো পরিষেবা দিতে থাকে। এরপর 1991 সালে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং কোল্ড ওয়ার শেষ হয়ে যায়। এর সাথে 1994 সালে এই হাইড্রোফয়েলকে সারা জীবনের জন্য ডিকমিশন করে দেওয়া হয়। যে জাহাজ এক সময় সমুদ্রে উঠত, সেই জাহাজের ধ্বংসাবশেষ অ্যাস্টোরিয়ার সমুদ্রের ধারে পড়ে রয়েছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।